বাংলা গল্প পাঠের আসরে আপনাদের জন্য আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প হারানের নাথ জামাই। শুরু করছি আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হারানের নাথ জামাই। মাঝরাতে পুলিশ গায়ে হানা দিল। সঙ্গে জোরদার চণ্ডী ঘোষের লোক কানাই ও শ্রীপতি, কয়েকজন লেঠেল। কনকনে শীতের রাত, বিরাম বিশ্রাম ছেটে ফেলে ঊর্ধ্বশ্বাসে তিনটি দিনরাত্রি একটানা ধান কাটার পরিশ্রমে পুরুষেরা অচেতন হয়ে ঘুমাচ্ছিল। পালা করে জেগে ঘরে ঘরে ঘাঁটি আঁকলে পাহারা দিচ্ছিল মেয়েরা। শাঁখ আর উলুধ্বনিতে আকস্মিক আবির্ভাব জানাজানি হয়ে গিয়েছিল গ্রামের কাছাকাছি পুলিশের আবির্ভাবের। প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত গা ঘিরে ফেলার আয়োজন করলে হারানের ঘর থেকে ভুবন মণ্ডল সরে পড়তে পারত, উধাও হয়ে যেত। গা শুদ্ধ লোক যাকে আড়াল করতে চায় হঠাৎ হানা দিয়েও হয়তো পুলিশ সহজে তার পাত্তা পায় না। 1.5 মাস চেষ্টা করেও পারেনি। ভুবন এ গা ও গা করে বেড়াচ্ছে যখন খুশি, কিন্তু গ্রাম ঘেরবার আটখাট বেঁধে বসবার কোনো চেষ্টাই পুলিশ আজ করল না। শটান গিয়ে ঘিরে ফেলল ছোট হাঁসতলা পাড়াটুকুর কখানা ঘর, যার মধ্যে একটি ঘর হারানের। বোঝা গেল আটখাট আগে থেকেই বাঁধা ছিল। ভেতরকার খবর পেয়ে এসেছে। খবর পেয়ে এসেছে মানেই খবর দিয়েছে কেউ। আজ বিকালে ভুবন পা দিয়েছে গ্রামে। হঠাৎ সন্ধ্যার পরে তাকে অতিথি করে ঘরে নিয়ে গেছে হারানের মেয়ে ময়নার মা। তার আগে পর্যন্ত ঠিক ছিল না কোন পাড়ায় কার ঘরে সে থাকবে। খবর তবে গেছে ভুবন হারানের ঘরে যাবার পরে। এমনও কি কেউ আছে তাদের গায়ে? শীতে ভাঙা চাঁদের আবছা আলোয় চোখ জ্বলে ওঠে চাষিদের। জানা যাবেই এ বজ্জাতি গোপন থাকবে না। দাঁতে দাঁত ঘষে গফুর আলী বলে, দেখা লুমু কোন হালা পিঁপড়ার পাখা উঠেছে, দেখা লুমু। ভুবন মণ্ডলকে তারা নিয়ে যেতে দেবে না শালিগঞ্জ গা থেকে। গায়ে গায়ে ঘুরছে ভুবন এতদিন গ্রেপ্তারি ওয়ারেন্টকে কলা দেখিয়ে। কোনো গায়ে সে ধরা পড়েনি। শালিগঞ্জ থেকে তাকে পুলিশ নিয়ে যাবে? গায়ের কলঙ্ক তারা সইবে না। ধান দেবে না বলে কবুল করেছে জান। সে জানটা দেবে এই আপন জনটার জন্যে। শীতে আর ঘুমে অবশ প্রায় দেহগুলো চাঙ্গা হয়ে ওঠে। লাঠি সরকি দা কুড়োল বাগিয়ে চাষিরা দল বাঁধতে থাকে। শালিগঞ্জে মাঝরাতে আজ এক দেখা দেয় সাংঘাতিক সম্ভাবনা। গোটা 8 মশাল পুলিশ সঙ্গে এসেছিল। 3-4টে টর্চও এনেছিল। হাঁসখালি পাড়া ঘিরতে ঘিরতে দপদপ করে মশালগুলো তারা জেলে নেয়। দেখা যায় সব সশস্ত্র পুলিশ। কানাই ও শ্রীপতির হাতেও দেশি বন্দুক। পাড়াটা চিনলেও কানাই বা শ্রীপতি হারানের বাড়িটা ঠিক চিনত না। সামনে রাখালের ঘর পেয়ে ঝাঁপ ভেঙে তাকে বাইরে আনিয়ে রেডিং পার্টির নায়ক মন্মথকে তাই জিজ্ঞাসা করতে হয়, এই হারান দাসের কোন বাড়ি? তার পাশের বাড়ির হারান ছাড়াও যেন কয়েক ঘন্টা হারান আছে গায়ে। বোকার মতো রাখাল পাল্টা প্রশ্ন করে, আগে কোন হারান দাসের কথা কন? গালে একটা চাপড় খেয়েই এমন হাউমাউ করে কেঁদে ওঠে রাখাল। দম আটকে এমন সে ঘন ঘন উকি তুলতে থাকে। তাকে আর কিছু জিজ্ঞাসা করাই অনর্থক হয়ে যায় তখনকার মতো। বোবা হাবা চাষিগুলো শুধু বেপরোয়া নয়, একেবারে তুখর হয়ে উঠেছে চালাকিবাজিতে। এদিকে হারান বলে, হায় ভগবান। ময়নার মা বলে ওঠে, তুমি উঠলা কেন? কও দেখি। বলে
কিন্তু জানে যে তার কথা কানে যায়নি বুড়োর। চোখে যেমন কম দেখে, কানেও তেমনি কম শোনে হারান। কি হয়েছে ভালো বুঝতেও বোধহয় পারেনি, শুধু বাইরে একটা গন্ডগোল টের পেয়ে ভড়কে গিয়েছে। ছেলে আর মেয়েটাকে বুঝিয়ে দেয়া গেছে চটপট। এই বুড়োকে বোঝাতে গেলে এত জোরে চেঁচাতে হবে যে প্রত্যেকটি কথা কানে পৌঁছবে বাইরে যারা রেট দিয়েছে। দু এক দণ্ড চেঁচালেই যে বুঝবে হারান তাও নয়। তার ভোতা ঢিমে মাথায় অত সহজে কোনো কথা ঢুকে না। এই বুড়োর জন্য না ফাঁস হয়ে যায় সব। ভুবনকে বলে ময়নার মা। বুড়ো বাপটার তরে ভাবনা। ভুবন বলে, ওর কিন্তু হাসি পায় ময়নার মা। ময়নার মা গম্ভীর মুখে বলে, হাসির কথা না, গুলিও করতে পারে। দেখুন মাত্তর, কইব হাঙ্গামা করছিলেন। তাড়াতাড়ি একটা কুপি জালে ময়নার মা। হারানকে তুলে নিয়ে ঘরে বিছানায় শুইতে দিয়ে হাতের আঙুলের ইশারায় তাকে মুখ বুজে চুপচাপ শুয়ে থাকতে বলে। তারপর কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নিদারুণ আফসোসে ফুঁসে ওঠে, আহ, ভালো শাড়িখান পরতে পারলি না? বলছো নাকি? ময়না বলে। ময়নার মা নিজেই টিনের তরঙ্গের ডালাটা প্রায় মুচকে ভেঙে তাঁতের রঙিন শাড়িখানা বার করে। ময়নার পরনের ছেঁড়া কাপড়খানা তার গা থেকে একরকম ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি এলোমেলো ভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িটি। বলে, ঘোমটা দিবি, লাজ দেখাবি, জামাইয়ের কাছে যেমন দেখাস। ভুবনকে বলে, ভালো কথা শোনেন, আপনার নাম হইল জগমোহন, বাপের নাম সাতকড়ি, বাড়ি হাতিপাড়া, থানা গৌরপুর। নতুন এক কোলাহল কানে আসে ময়নার মার। কান খাড়া করে সে শোনে। কুপির আলোতেও টের পায় যে পৌর বয়সের শুরুতেই তার মুখখানায় দুঃখ দুর্দশার ছাপ ও রেখা কি রুগ্নতা ও কাঠিন্য এনে দিয়েছে। ধুতি পরা বিধবার বেশ আর কদম ছাটা চুল চেহারায় এনে দিয়েছে পুরুষালী ভাব। গা ভাইঙা রাইখা আইতেছে, তাই না ভাবছিলাম ব্যাপার কি, গার মাইন্সের সাড়া নাই। ভুবন বলে, তবেই সারছে, 10-20টা খুন জখম হইব নিখ্যাত, আমি যাই সামলাই গিয়া। থামেন, আপনি বসেন। ময়নার মা বলে, দেখেন কি হয়। সডেরেক চাষি চাষারে অস্ত্র হাতে এনে দাঁড়িয়েছে এসে দল বেঁধে। ওদের আওয়াজ পেয়ে মনমত জড়ো হয়েছে তার ফৌ ছাড়ানির ঘরের বাড়ির সামনে। 2-4 জন শুধু পাহারাই আছে বাড়ির পাশে পেছনে। বেড়া ডিঙিয়ে ওদিক দিয়ে ভুবন না পালায়। 10টি বন্দুকের জোর মনমথের। তার নিজের রিভলভারও আছে। তবু চাষিদের মরিয়া ভাব দেখে সে অস্বস্তি বোধ করছে, স্পষ্টতই বোঝা যায়। তার সুরটা রীতিমতো নরম শোনায়। স্রেফ হুকুম জারির বদলে সে একটু বুঝিয়ে দিতে চায় সকলকে উচিত আর অনুচিত কাজের পার্থক্যটা, পরিণামটাও। বক্তৃতার ভঙ্গিতে সে জানায়, হাকিমের দস্তখতি পরোয়ানা নিয়ে সে এসেছে হারানের ঘর তল্লাশ করতে। তল্লাশ করে আসামি না পায় ফিরে চলে যাবে। এতে বাধা দেওয়া, হাঙ্গামা করা উচিত নয়, তার ফল খারাপ হবে, বেআইনি কাজ হবে সেটা। গফুর চেঁচিয়ে বলে, মোরা তল্লাশি করতে দিব না। প্রায় 200 গলা সায় দেয়, দিব না, দিব না। এমন যখন অবস্থা, সংঘর্ষ প্রায় শুরু হয়ে যাবে, মন্মথ হুকুম দিতে যাচ্ছে গুলি চালাবার। ময়নার মার খ্যানখ্যানে তীক্ষ্ণ গলা শীতার্ত থমথমে রাত্রিকে ছিঁড়ে কেটে বেজে উঠল, রও দিকি তোমরা, হাঙ্গামা কইরো না। মোর ঘরে কোন আসামি নাই, চোর ডাকাত নাই যে ঘরে আসামি রাখুন। বিকালে জামাই আইছে, শোয়াইছি মাইয়া জামাই রে। দারোগা বাবু তল্লাশি করতে চান, তল্লাশ করেন। মন্মথ বলে, ভুবন মন্ডল আছে তোমার ঘরে? ময়নার মা বলে, দেখেন আইসা তল্লাশ করেন। ভুবন মন্ডল কে ডা? নাম তো শুনি নাই বাপের কালে।
মাইয়ার বিয়ে দিলাম বৈশাখে। 2 বড়ি রূপা কম দিচ্ছি কেন, জামাই ফিরা তাকাই না। 2 বড়ির দাম পাঠাইয়া দিচ্ছি, তবে আজ জামাই পায়ের ধুলা দিচ্ছে। আপনারই কমু কি দারোগা বাবু, মাইয়াটা কাইন্দা মরে। মাইয়া যত কান্দে আমি তত কান্দি। আচ্ছা আচ্ছা, মনমত বলে, ভুবনকে না পাই জামাই নিয়ে তুমি রাত কাটিও। গৌরসাও হেকে বলে, অত চুপে চুপে আসে কেন জামাই? ময়নার মা। গা জ্বলে যায় ময়নার মার। বলে, সদর দিয়ে আইছে, তোমার একটা মাইয়ার 7টা জামাই, চুপে চুপে আসে, মোর জামাই সদর দিয়ে আইছে। গৌর আবার কি বলতে যাচ্ছিল, কে যেন আঘাত করে তার মুখে। একটা আর্ত শব্দ শোনা যায়, সাপে ধরা ব্যাঙের একটি মাত্র আওয়াজের মতো। ময়নার রঙিন শাড়ি ও আলুথালু বেশ চোখে যেন ধাঁধা লাগিয়ে দেয় মনমথের। পিচুটির মতো চোখে এটি যেতে চায় ঘোমটার পরা ভীরু লাজুক কচি চাষি মেয়েটার আধপুষ্ট দেহটি। এ যেন কবিতা। বিয়ে পাশ মনমথের কাছে যেন চোরাই স্কচ হুইস্কির পেক, যেন মাটির পৃথিবীর জীর্ণ ক্লিষ্ট অফিসিয়াল জীবনে এক ফোঁটা টসটসে দরদ। তার রীতিমতো আফসোস হয় যে জোয়ান মর্দ মাঝবয়সী চাষারি লোকটা এর স্বামী। ওর আদরেই মেয়েটার এই আলুথালু বেশ। তবু মনমথ জেরা করে, সংশয় মেটাতে গায়ের 2জন বুড়োকে এনে শনাক্ত করায়। তারপরেও যেন তার বিশ্বাস হতে চায় না। ভুবন চুপচাপ দাঁড়িয়ে আছে, গায়ে চাদর জড়িয়ে, যতটা সম্ভব নিরীহ গোবেচারি সেজে। কিন্তু খোঁজা খোঁজা দাড়ি, গোফ ভরা মুখ, রুগ্ন এলোমেলো একমাথা চুল মোটেই তাকে দেখায় না নতুন জামাইয়ের মতো। মনমথ গর্জন করে হারানকে প্রশ্ন করে, এ তোমার নাতনির বর? হারান বলে, হাই ভগবান। ময়নার মা বলে, জিগান মিছা, কানে শোনে না, বদ্ধ কালা। মনমথ বলে। ভুবন ভাবে এবার তার কিছু বলা উচিত বা করা উচিত। এমন হাঙ্গামা জানলে আইতাম না কর্তা, মিছা কইয়া আনছে আমারে। সারাইলের হাটে আইছি, ঠাইরেন পোলারে গিয়া খবর দিলেন মাইয়া নাকি মরো মরো। তখন যাই এখন যাই, তুমি অমনি ছুটে এলে। আসুন না, রতি বুড়ি সোনা রূপা যা দিব কইছিল তাও ঠেকাই নাই বিয়াতে। মইরা গেলে গাও থেইকা খুইলা নিলে আর পামু। তাই তুমি ছুটে এসেছো? তুমি হিসাবে লোক বটে, মনমথ বলে ব্যঙ্গ করে। আর কিছু করার নেই, বাড়িগুলো তল্লাশ ও তছনছ করে নিয়ম রক্ষা করা ছাড়া। জামাইটাকে বেঁধে নেওয়া যাওয়া চলে সন্দেহের চুক্তিতে গ্রেপ্তার করে, কিন্তু হাঙ্গামা হবে। দুপা পিছু হটে, এখনো চাষির দল দাঁড়িয়ে আছে, ছত্রভঙ্গ হয়ে চলে যায়নি। গায়ে গায়ে চাষাগুলো কেমন যেন উগ্র মরিয়া ভাব, ভয় ডর নেই। ঘরে ঘরে তল্লাশ চলতে থাকে। একটা বিড়াল লুকানোর মতো আড়ালো যে ঘরে নেই, সে ঘরেও কাঁথাকালি হাড়ি পাতিল জিনিসপত্র ছত্রখান করে খোঁজা হয় মানুষকে। মনমথ থাকে হারানের বাড়িতেই, অল্প নেশায় রঙিন চোখ। এসব কাজে বেরোতে হলে মনমথ অল্প নেশা করে। মাল সঙ্গে থাকে কর্তব্য সমাপ্তির পর টানবার জন্য। চোখ তার রঙিন শাড়ি জড়ানো মেয়েটাকে ছাড়তে চায় না। কুড়িয়ে কুড়িয়ে তাকায় ময়নার 20-22 বছরের জোয়ান ভাইটা। উসখুস করে ক্রমাগত। ভুবনের চোখ জ্বলে ওঠে থেকে থেকে। ময়নার মা টের পায়, একটু যদি বাড়াবাড়ি করে মনমথ, আর রক্ষা থাকবে না। মেয়েটাকে বলে ময়নার মা, শীতে কাঁপুনি ধরছে, শোনা গিয়া বাছা, তুমিও শুয়ে পড়ো বাবা। আপনি অনুমতি দেন দারোগা বাবু, শুইয়া পড়ুক। কত মানত কইরা কপাল মাথা কুইটা আনছি জামাই রে। ময়নার মার গলা ধরে চায়, আপনারে কি কব দারোগা বাবু?
ময়না ঘরে গিয়ে শুয়ে পড়ে। ভুবন যায় না। আরো দুবার ময়নার মা সস্নেহে সাদর অনুরোধ জানায় তাকে, তবু ভুবনকে ইতস্তত করতে দেখে বিরক্ত হয়ে জোর দিয়ে বলে, গুরুজনের কথা শোনো, শো গিয়া, হারাইয়া কি করবা, ঝাপ বন্ধ কইরা শো। তখন তাই করে ভুবন। যতই তাকে জামাই মনে না হোক, এরপর না মেনে কি চলে যে সে জামাই? মর্মত আস্তে আস্তে বাইরে পা বাড়ায়, পকেট থেকে চ্যাপটা শিশি বার করে ঢেলে দেয় গলায়। পরদিন মুখে মুখে এ গল্প ছড়িয়ে যায় দিক দিগন্তে। দুপুরবেলা আগে হাতিপাড়ায় জগমোহন আর জোরদার চণ্ডী ঘোষ আর বড় থানার বড় দারোগার কাছে পর্যন্ত গিয়া পৌঁছায়। গায়ে গায়ে লোক বলা বলি করে ব্যাপারটা, আর হাসিতে ফেটে পড়ে। বাহবা দেয় ময়নার মাকে। এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে, এমন জব্দ করেনি পুলিশকে। কদিন আগে দুপুরবেলা পুরুষ শূন্য গায়ে পুলিশ এলে ঝাঁটা বটি হাতে মেয়ের দল নিয়ে ময়নার মা তাদের তাড়া করে বার করে দিয়েছিল গায়ের সীমানা। সে যে এমন রসিকতাও জানে, কে তা ভাবতে পেরেছিল? গায়ের মেয়েরা আসে দলে দলে, অনিশ্চিত আশঙ্কা ও সম্ভাবনায় ভরা এমন যে ভয়ঙ্কর সময় চলছে এখন, তার মধ্যেও তারা আজ ভাবনা চিন্তা ভুলে হাসি খুশিতে উচ্ছল। মুখ্যদার মা বলে এক গাল হেসে, গালে হাত দিয়ে, মা গো ময়নার মা, তোর এত মধ্যে এত। খেন্তি বলে ময়নাকে, কি লো ময়না, জামাই কি কইল, দিচ্ছে কি? লাজে ময়না হাসে। বেলা পড়ে এলে কাল যে সময় ভুবন মণ্ডল গায়ে পা দিয়েছিল, প্রায় সেই সময়ই আবির্ভাব ঘটে জগমোহনের। বয়স তার 26-27। বেটে খাটো জোয়ান চেহারা, দাড়ি কামানো, চুল আঁচড়ানো, গায়ে ঘর কাচা শার্ট, কাঁধে মোটা সুতির সাদা চাদর। গায়ে ঢুকে গট গট করে সে চলতে থাকে হারানের বাড়ির দিকে, এপাশ ওপাশ না তাকিয়ে গম্ভীর মুখে। রশিদ ডাকে দাওয়া থেকে, জগমোহন নাকি, কখন আইলা? নন্দ বলে, আরে শোনো শোনো, তামক খাইয়া যাও। জগমোহন ফিরেও তাকায় না। রশিদ ভরকে গিয়ে নন্দকে শুধোয়, কি কাণ্ড বুঝলানি? কেমনে কুমু? অবাক হয়ে মুখ চাওয়াচাই করে দুজনে। পথে মথুরের ঘর, তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা আছে জগমোহনের। নাম ধরে হাঁক দিতে ভেতর থেকে সাড়া আসে না। বাইরের লোক জবাব দেয়। ঘরের কাছেই পথের ওপাশে একটা তালের গুড়িতে দুজন মানুষ বসেছিল নির্লিপ্ত ভাবে। একজনের হাতে খোটা শুদ্ধ গরু বাঁধা দড়ি। তাদের একজন বলে, বাড়িতে নাই, তুমি কেডা? হারামজাদাটারে খোঁজো কেন? জগমোহন পরিচয় দিতেই দুজনে তারা অন্তরঙ্গ হয়ে যায় সঙ্গে সঙ্গে। তুমি আইছো বেটারে দুই ঘা দিতে? তা ভয় নেই জগমোহনের। তারা আশ্বাস দেয়, হাতির সুখ তার ফসকাবে না। কাল সন্ধ্যায় গেছে গা থেকে, এখনো ফেরেনি মথুর। কখন ফিরে আসে ঠিক নাই। তার অপেক্ষাতে থাকতে হবে না জগমোহনকে। মথুর ফিরলে তাকে যখন বেঁধে নিয়ে যাওয়া হবে বিচারের জন্য, সে খবর পাবে। সবাই মিলে ছিঁড়ে কুটি কুটি করে ফেলবার আগে তাকেই নয় সুযোগ দেয়া হবে মথুরের নাক কানটা কেটে ফেলার। সে ময়নার মার জামাই, তার দাবি সবার আগে। সাউরি পাইছিলা দাদা একখান, নিজের হইলা বুঝতা। জগমোহন জবাব দেয় ঝাঁজের সঙ্গে। চলতে আরম্ভ করে। শুনে দুজনে তারা মুখ চাওয়াচাই করে অবাক হয়ে। আচমকা জামাই এলো, মুখে তার ঘন মেঘ। দেখেই ময়নার মা বিপদ গনে ব্যস্ত সমস্ত না হয়ে হাসি মুখে ধীরে শান্তভাবে অভ্যর্থনা জানায়। তার যেন আশা ছিল, জানা ছিল এই সময় এমনই ভাবে জামাই আসবে। এটা অঘটন নয়। বলে,
আসো বাবা, আসো। ও ময়না, পিড়া দে। ভালো নি আছে বেবাকে, বিয়াই বিয়ান পোলামাইন আছে। আরেকটুকু ভরকে যায় ময়নার মা। কত গোসানা জমে আছে জামাইয়ের কাটা ছাটা এই জবাবের মধ্যে। ময়নার দিকে তার না তাকাবার ভঙ্গিটাও ভালো ঠেকে না। পরন্ত রোদে লাউ মাচার সাদা ফুলের শোভা ছাড়া আর কিছু যেন চোখে চেয়ে দেখবে না। শ্বশুর বাড়ির পণ করেছে জগমোহন। লক্ষণ খারাপ। ঘর থেকে কাঁপা কাঁপা গলায় হারান হাঁকে, আসে নাই, হারামজাদা আসে নাই। হায় ভগবান! নাতিরে খোঁজে ময়নার মা জগমোহনকে জানাই। বিয়ান থেইকা দেখে না উতলা হয়েছে। ময়নার মা প্রত্যাশা করে যে নাতিকে হারান সকাল থেকে কেন দেখে না, কি হয়েছে হারানোর নাতির, ময়নার ভাইয়ের জানতে চাইবে জগমোহন। কিন্তু জগমোহন কোনো খবরই জানতেই এতটুকু কৌতূহল দেখা যায় না তার। খাড়াইয়া রইলা কেন? বসো বাবা বসো। জগমোহন বসে। ময়নার পাতা পিড়ি সে ছই না, দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে উবু হয়ে বসে। মুখ হাত ধুইয়া নিলে পারত না, জামু গিয়া অখুনি। অখুনি যাইবা? হ্যাঁ, একটা কথা শুনি না আইছিলাম, মিছা না খাটি যে গাইয়া জামু গিয়া। মাইয়া নাকি কার লগে শুয়েছিল কাল রাতে? শুয়েছিল? ময়নার মার চমক লাগে। মোর লাগে শয় মোর মাইয়া, মোর লাগে শুয়েছিল, আর কার লাগে শুইবা? ব্রহ্মাণ্ডের মাইনসে জানছে কার লাগে শুয়েছিল, চোখে দেখা গেছে দুয়ারে ঝাঁপ দিয়া কার লগে শুয়েছিল। তারপর বেঁধে যায় শাশুড়ি জামাইয়ে। প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় ব্যাপারটা বুঝিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু জগমোহনের ওই এক গো মাও শেষে গরম হয়ে ওঠে। বলে, তুমি নিজে মন্দ, অন্যরে তাই মন্দ ভাবো? উঠানে মাইনসের গাদা আমি খাড়ার সামনে এক দণ্ড ঝাপটা দিচ্ছে কি দিচ্ছে না, তুমি দোষ ধরলা? অন্যে তো কয় না। অন্যের কি? অন্যের বউ হইলে কয় তো। বড় ছোট মন তোমার। আইচ মন্ডলের নামে এমন কথা কইলা, কাল কইবা জুয়ান ভাইয়ের লাগে কেন কথা কয়? কয় উচিত? ও মাইয়া সব পারে। শুধু গরম কথা নয়, ময়নার মা গলা ছেড়ে উদ্ধার করতে আরম্ভ করে জগমোহনের 14 পুরুষ। হারান কাপা গলায় চাচাই, আইছা নাকি? আইছা হারামজাদা। হায় ভগবান, আইছা। ময়নার কাঁদে ফুপিয়ে ফুপিয়ে। ছুটে আসে পাড়া বেড়ানি, নিন্দা ছাড়ানি, নিতাই পালের বউ আর প্রতিবেশী কয়েকজন স্ত্রীলোক। কি হয়েছে গো ময়নার মা? নিতাই পালের বউ শুধায়। মাইয়া কাঁদে কেন? তাদের দেখে সম্বিত ফিরে পায় ময়নার মার। ফোঁস করে ওঠে, কাঁদে কেন? ভাইটারে ধইরা নিছে, কাঁদব না? জামাই বুঝি আইছে খবর পাইয়া? শুনবা বাছা, সব শুনবা, বইতে দাও, জিরাইতে দাও। ময়নার মার বিরক্তি দেখে ধীরে ধীরে অনিচ্ছুক পদে মেয়েরা ফিরে যায়। তাকে ঘাটাবার সাহস কারো নাই। ময়নার মা মেয়েকে ধমক দেয়, কাঁদিস না, বাপরে নিয়া ঘরে গেছিলি, বেশ করেছিলি, কাঁদনের কি? বাপ নাকি? জগমোহন বলে ব্যঙ্গ করে, বাপ না, মন্ডল 10টা গাঁয়ের বাপ। খালি জন্ম দিলেই বাপ হয় না, অন্ন দিলেও হয়। আমাগো অন্ন দিছে, আমাগো বুঝাইছে, সাহস দিছে, একসাথে করেছে, ধান কাটাইছে না তো চণ্ডী ঘোষ নিত বেবাগ ধান। তোমারই কয় যোগু, হাতে ধইরা কয়, বুইজা দেখো, মিছা গোসা কইরো না। বোঝায় কাম নাই, অখন যায়, রাইতটা থাইকা যাও। জামাই আইলা গেয়ালা গিয়া, মাইনসে কি কইব?
জামাইয়ের অভাব কি? মাইয়া আছে, কত জামাই জুটবো। বেলা শেষ না হতে ঘনিয়ে আসে শীতের সন্ধ্যা। অল্প অল্প কুয়াশা নেমেছে, ঘুটের ধোঁয়া ও গন্ধে নিশ্চল বাতাস ভারী। যাই বলি যে গা তোলে জগমোহন, তা নয়। ময়নার মারও তা জানা আছে, শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যাই যাই বলেই জামাই গট গট করে বেরিয়ে যাবে না। ময়নার সাথে বোঝাপড়া, ময়নাকে কাঁদানো এখনো বাকি আছে। যদি যায় জামাই, মেয়েটাকে নাকের জলে চোখের জলে এক করিয়ে তারপর যাবে। আর কথা বলে না ময়নার মা। আস্তে আস্তে উঠে পড়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। ঘরে কিছু নেই, মোয়া মুড়ি কিছু জোগাড় করতে হবে। খাক না খাক সামনে ধরে দিতেই হবে জামাইয়ের। চোখ মুছে নাক ছেড়ে ময়না বলে ভয়ে ভয়ে, ঘরে আসো। খাসা আছি, শুয়ে আছিলা তো? না মা, কালির কিরা শুই নাই। মার কওনে খালি ঝাপটা দিয়েছিলাম, বাসটাও লাগাই নাই। ঝাপ দিয়েছিলা, শো নাই? বেফুল্লা সত্যি? ময়না তখন কাঁদে, তোমার লাগে আজ থেকে শেষ। ময়না আরো কাঁদে। ঘর থেকে হারান কাপা গলায় হাঁকে, আসে নাই ছোড়া, আসে নাই। হায় ভগবান! থেমে থেমে একটা কথা বলে যায় জগমোহন। না থেমে অবিরাম কেঁদে চলে ময়না, যতক্ষণ না কান্নাটা একঘেয়ে লাগে জগমোহনের। তখন কিছুক্ষণ সে চুপ করে থাকে। মুড়ি মোয়া জোগাড় করে পাড়া ঘুরে ময়নার মা যখন ফিরে আসে, তখন ময়না চাপা সুরে ডুকরে কাঁদছে। বেড়ার বাইরে সুপারি গাছটা ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা। সারাদিন পরে এখন তার দু চোখ ঝলে ভরে যায়। জোরদারের সাথে দারোগা পুলিশের সাথে লড়াই করা চলে, অবুঝ পাষণ্ড জামাইয়ের সাথে লড়াই নেই। আপন মনে আবার হাঁকে হারান, আসে নাই, মোর মরণটা আসে নাই। হায় ভগবান! জগমোহন চুপ করেছিল। এতক্ষণ পরে হঠাৎ সে জিজ্ঞাসা করে, শালার খবর? ওয়ারে ধরেছে কেন? ময়নার কান্না থিতি এসেছিল। সে বলে, মন্ডল খোড়ার লাগে গোদল পাড়া গেছিল, ফিরতি পথে একা পাইয়া ধরেছে। কেন ধরেছে? কাল জব্দ হয়েছে, সেই রাগে বুঝি। বসে বসে কি ভাবে জগমোহন, আর কাঁদায় না ময়নাকে। ময়নার মা ভেতরে আসে, কাশিতে মুড়ি আর মোয়া খেতে দেয় জামাইকে। বলে, মাথা খাও, মুখে কিছু দাও। আবার বলে, রাত কইরা কেন যাইবে বাবা, থাইকা যাও। থাকনের জো নাই, মা দিব্যি দিচ্ছে। তবে খাইয়া যাও, আখা ধরায়। পোলাটারে ধইরা নিছে, পরানটা পোড়ায়। তোমারে রাইখা জড়ামু ভাবছিলাম, না রাইত পারে। আবার কবে আইবা? দেখি। উঠি উঠি করেও দেরি হয়। তারপর আজ সন্ধ্যা রাতেই পুলিশ হানার সেই রকম শোর ওঠে, কাল মাঝরাত্রির মতো। সদল বলে মন্মথ আবার আচমকা হানা দিয়েছে। আজ তার সঙ্গের শক্তি কালের চেয়ে অনেক বেশি। তার চোখ সাদা, সোজাসুজি প্রথমেই হারানের বাড়ি। কি গো মন্ডলের শাশুড়ি? মন্মথ বলে ময়নার মাকে। জামাই কোথা? ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে। এটা আবার কে? জামাই, ময়নার মা বলে। বা, তোর তো মাগি ভাগ্যি ভালো, রোজ নতুন নতুন জামাই জোটে। আর তুই ছুরি এই বয়সে? হাতটা বাড়িয়েছিল মন্মথ রসিকতার সঙ্গে ময়নার থুতনি ধরে আদর করে একটু কেড়ে নিতে। তাকে পর্যন্ত চমকে দিয়ে জগমোহন এসে ময়নাকে আড়াল করে গর্জে ওঠে, মুখ সামলাইয়া কথা কইবেন। বাড়ির সকলকে, বুড়ো হারানকে পর্যন্ত গ্রেপ্তার করে আসামি নিয়ে রওনা দেবার সময় মন্মথ দেখতে পায় কালকের মতো না হলেও লোক মন্দ জমেনি।
দলে দলে লোক ছুটে আসে চারদিক থেকে। জমায়েত মিনিট মিনিটে বড় হচ্ছে। মথুরার ঘর পার হয়ে পানা পুকুরটা পর্যন্ত গিয়ে আর এগোয় না। কালের চেয়ে 7-8 গুণ বেশি লোক পথ আটকায়। রাত বেশি হয়নি, শুধু এ গায়ের নয়, আশেপাশের গায়ের লোক ছুটে এসেছে। এটা ভাবতে পারিনি মন্মথ। মণ্ডলের জন্য হলে মানে বুঝা যেত, হারানের বাড়ির লোকের জন্য চারিদিকের গা ভেঙে মানুষ এসেছে। মানুষের সমুদ্রের ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না। ময়না তাড়াতাড়ি আঁচল দিয়েই রক্ত মুছিয়ে দিতে আরম্ভ করে জগমোহনের। 90 বছরের বুড়া হারান সেইখানে মাটিতে মেয়ের কোলে এলিয়ে নাতির জন্য উতলা হয়ে কাপা গলায় বলে, ছোড়া গেল কই গেল, হায় ভগবান। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প হারানের নাত জামাই। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম সুন্দর সুন্দর গল্প, কবিতা, উপন্যাস আমি আপনাদের আরও বেশি করে শোনাতে পারি। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।